নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে এখানে আমরা কষে দেখি 1.3 অঙ্কগুলো করব। এখানে আমাদের কি করতে হবে, সমীকরণ গঠন করতে হবে, তার সাথে সাথে সমীকরণটাকে সমাধান করে উত্তরটা আমাদের বার করতে হবে। এর আগের যে ক্লাসগুলো হয়েছিল সেখানে আমরা সমীকরণটা সমাধান করতে শিখেছিলাম, তারপরে শিখলাম গঠন করতে যে কেমন করে গঠনটা আমাদের করতে হয়। কিন্তু তোমাদের মধ্যে এখানে অনেকেরই থাকে সমস্যা যে সমীকরণটা কিন্তু আমরা গঠন করতে পারি না, হয়েছে তাদের এই সমস্যাটা থাকে। তারা ভাবে যে সমীকরণটা যদি কোনো রকম করে গঠনটা হয়ে যায় তাহলে আমরা সমাধান করতে কোনো না কোনো প্রকার আমরা করে নেব। এরকম তোমাদের কিছু ভাবার দরকার নেই, সমীকরণ গঠনটা একদম সহজ বটে। আজকের এই ক্লাসটা তোমরা করো, তাহলে তোমরা একদম দারুণ করে বুঝতে পারবে। তাহলে প্রথম যে অঙ্কটা তোমাদের এখানে আছে সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি কী বলছে। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলে দিয়েছে 3, তাদের বর্গের সমষ্টি বলে দিয়েছে 117, আর সংখ্যা দুটি এখানে কী এক লাইনের অঙ্ক সেটা আমাদের বলে দিয়েছে। কিন্তু এখানে ভাবার বিষয় কী হলো যে তোমরা এখানে এটাকে নিয়ে পড়ে থাকো না যে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলছে। এটা আমাদের কখন দরকার পড়বে, যখন দরকার পড়বে সেই তখন আমি বলবো। তাহলে তোমাদের এখানে কি করতে হবে, দুটো ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর দেওয়া আছে। অন্তর মানে কি, তাদের মধ্যে ডিফারেন্স বা তাদের মধ্যে মাইনাস। দুটো যদি সংখ্যা থাকে, যেমন ধরে নিচ্ছি একটা সংখ্যা আমাদের কত হচ্ছে, একটা সংখ্যা ধরে নিচ্ছি এখানে 5, আর একটা সংখ্যা ধরে নিচ্ছি এখানে কত 2 হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। এখন আমি কি করলাম, যে দুটোকে মাইনাস করে তাদের অন্তরটা বার করে নিলাম, কত 3 বার করে নিলাম। এটা হচ্ছে তাদের অন্তর দেওয়া আছে। এখন আমি কি করলাম, এই যে 2 ছিল সেটাই কিন্তু আমি মিটিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখন আমার দেখতে কীরকম আছে, এখানে যে প্রথম একটা সংখ্যা আমাদের দেওয়া আছে আর তাদের অন্তর দেওয়া আছে কত 3 দেওয়া আছে। তাহলে এখন আমরা তাদের দ্বিতীয় সংখ্যাটা কেমন করে বার করি, তখন আমি কি করি, 3টাকেই মাইনাস করে দিই, তখন তাদের অন্তরটা কত বেরিয়ে যায়, 2 বেরিয়ে যায়। তাহলে কি করব আমরা, এখানে প্রথম যে একটা সংখ্যা আমরা মনে করব সেই সংখ্যাটা থেকে আমরা অন্তরটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটা বের হয়ে যায়। আর তারপরে আমাদের বলে দিয়েছে কি, সংখ্যা দুটোর বর্গের সমষ্টি 117, শর্তানুসারে করে আমরা 117 করে দেবো। তাহলে দেখো বিষয়টা এখানে কি হচ্ছে, একদম সহজ হচ্ছে। যেমন আছে সেরকম করে তোমরা এখানে বিষয়টা মনে করবে। 1 নম্বরে কি বলবে, এখানে তোমাদের প্রথমে একটা লাইন তোমরা লিখে দেবে যে কি দেওয়া আছে কি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর সমান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। এখান থেকে বিষয়টা আমাদের শুরু হবে। যেহেতু ওটা আমরা অন্তরটা জেনে গেলাম, এরপর আমরা তাহলে কি বলবো, এখন কি বলবো, মনে করি প্রথম সংখ্যাটি সমান কত হচ্ছে x। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, যে দ্বিতীয় সংখ্যাটি হবে কত হবে, আমাদের কি বললাম, সংখ্যাটি থেকে অন্তরটা বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু দ্বিতীয় সংখ্যাটি আমাদের হয়ে যাবে। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি বলবো, অতএব শর্তানুসারে কি হবে, কি বলে দিয়েছে, আমাদের অন্তরটা বলে দিয়েছে, এটার আমরা বিষয়টা বার করলাম। এই অন্তরটা থেকে আমরা দুটো সংখ্যাটি খুঁজে পেলাম। এরপর কি করব আমরা, এখানে কি তাদের বর্গের সমষ্টি, তাদের বলতে দুটো সংখ্যার বর্গের সমষ্টি। এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। এই যে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার বর্গ, মানে এটা হচ্ছে প্রথম সংখ্যা তার বর্গ প্লাস দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা x - 3 তার বর্গ। দুটো সংখ্যার বর্গ হয়ে গেল, তাদের সমষ্টি মানে প্লাস হয়ে গেল। এরপর ইজিক্যাল টু কত বলে দিয়েছে, 117 বলে দিয়েছে। এটা আমাদের সমীকরণটা গঠন হয়ে গেল। এরপর তাহলে তোমরা পেরে যাবে খুব সহজেই। তাহলে দেখো এখানে কি করবে, x² + 17 যদি ভাঙো তাহলে x² - 2ab + b² বলতে 3-এর স্কোয়ার মানে 9, আর এখানে কত দেওয়া আছে 117, সেটা সমান এদিকে আছে, আমাকে এদিকে নিয়েই আসতে হবে, এখনই নিয়ে আসছি এটাকে। তাহলে -117 হয়ে গেল। এখানে দুটো x² মানে 2x² হয়ে গেল। এখানে 3 দুগুণে 6, তাহলে -6x হয়ে গেল। আর এখানে 9 দেওয়া আছে, 9 - 117। তাহলে এখান থেকে যদি আমি কত করি, 7 কমিয়ে দিই তাহলে 10 হয়ে গেল। 7 থেকে 9 থেকে 2 বাঁচলো, মানে কত হলো, আর 2 কমিয়ে দিলাম তাহলে 8 হয়ে গেল। তাহলে কত হয়ে গেল, এটা -108 হয়ে গেল, এটা 0।
এখান থেকে 2 যদি কমন নিয়ে নিই আমি, তাহলে 2 কমন নিলে থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস হচ্ছে 54, আর এখানে কত হয়ে গেল 0। এটা এদিকে গুণ আকার আছে 2টা, যদি এদিকে চলে যায় তাহলে সেটা কত হবে 0/2 হবে। আর কোনো সংখ্যার যদি নিচে যদি 0 থাকে, মানে উপরে যদি 0 থাকে, তাহলে পুরোটাই আমাদের 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা কি করব, ডাইরেক্ট করব যে এক্স স্কোয়ার মাইনাস 3x 54 ইজিক্যাল টু 0, কারণ 2টা এদিকে এসে 0 হয়ে গেছে। এরপর কি করব, এটার মধ্য সহগ বিশ্লেষণ করব। তাহলে তার জন্য 54টাকে ভাঙতে হবে আমাদের। আমরা এটা মুখে মুখে হয়ে যাবে, কারণ এখানে কত আছে 9 আর 6 54 আছে, 6 নাম 54, আর 9 থেকে যদি আমাদের 6 বাদ দিয়ে দিই তাহলে 3 পড়ে থাকে। তাহলে এটা হয়ে গেল আমাদের, ভাঙতে দরকার হলো না সেরকম, তোমাদেরও হয়তো দরকার পড়তেও পারে নাও পড়ে, হয়েছে। যদি তোমাদের এসব ক্যালকুলেশনের বিষয় একটু জানা থাকে তাহলে তোমাদের বিশেষ কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে কী হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6, এখানে এক্স মানে 9 থেকে 6 বাদ দিলে 3ই থাকে, তাহলে 54, এটা এরকম হয়ে গেল। এরপর কী হলো, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6 হয়ে গেল মাইনাস 54 হয়ে গেল ইজিক্যাল টু 0 হয়ে গেল। এখানে কি আছে এক্স ইন্টু এক্স মাইনাস 9 হয়ে গেল। এখানে কী করবো, প্লাস 6টা যদি কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 9 এখানে পড়ে থাকবে ইজিক্যাল টু 0 হলো। তারপরে এখানে কী করবো, যে এক্স মাইনাস 9 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে এক্স প্লাস 6 হয়ে যাবে ইজিক্যাল টু 0 হয়ে গেল। এখানে কি হবে, যেহেতু এইটার সঙ্গে গুণফল আছে, এইটা ইন্টু এইটা মানে দুটোর গুণফল 0 আছে, তাহলে দুটোর মধ্যে একটা আমাদের 0 হবে, তাহলে এই 0-র সঙ্গে কোনো গুণ করলে 0 হয়ে যায়। তাহলে দুটো আমরা একসঙ্গে 0 ধরতে পারি না। তাহলে কী করবো, প্রথমে আমরা কী করব, হয় যে এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0, অথবা এটাও হতে পারে, এটাও 0 হতে পারে, যে এক্স প্লাস 6 ইজিক্যাল টু 0, এটাও হতে পারে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্সের যে মানটা সেটা 9 আসছে, এখানে যেটা আসছে এক্সের মান সেটা আমাদের কত আসছে -6 আসছে, ঠিক আছে। এরপর তোমরা এখানে বিষয়টা লক্ষ্য করো, কি বলেছে ভাই, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, কি বলেছে ধনাত্মক, তাহলে এটা কি ধনাত্মক এসছে, ধনাত্মক আসেনি। তাহলে এখানে কি বলে দেব, যে x ইজিক্যাল টু -6 হতে পারে না, কারণ x এর মান ধনাত্মক হবে, ঠিক আছে। এই বিষয়টা লিখে দিলে তাহলে এখানে কি চলে এলো আমাদের x ইজিক্যাল টু 9 চলে এলো। তাহলে এখানে কি বলবো, অতএব নির্ণয় কি বলবে, প্রথম সংখ্যাটি বলতে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান হচ্ছে 9, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে কত 9 - 3 সমান কত 6। তাহলে এটা হয়ে গেলে কি আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এটা খুবই সহজ হয়ে গেল, ঠিক আছে। এরপর এখানে কি আসছে, আমরা 2 নম্বর অঙ্কতে। 2 নম্বরের অঙ্কটা ধ্যানের সঙ্গে পড়ো, তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করি। যেটা বার করতে বলেছে সেটাকেই মনে করব, যেটা বার করতে বলেছে সেইটাকেই মনে করব। কি মনে করব, ত্রিভুজের উচ্চতা। 2 নাম্বার মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান h মিটার, এটা মনে করে নিলাম। তাহলে অতএব দিয়ে কী বার করবো আমরা, অতএব ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য সমান কত হবে, ভূমিটা কত হবে, ত্রিভুজের ভূমি এখানে বলে দিয়েছে শর্তটা, কি বলে দিয়েছে, যে একটি ত্রিভুজের ভূমিটা বলেছে একটি ত্রিভুজের ভূমিটা তার উচ্চতার দ্বিগুণ। তাহলে উচ্চতা কত এখানে h, তাহলে উচ্চতার সঙ্গে 2 গুণ করলাম মানে 2h হয়ে গেল। উচ্চতার দ্বিগুণ অপেক্ষা মানে দ্বিগুণ থেকে 18 বেশি, অপেক্ষা মানে থেকে, দ্বিগুণ থেকে 18 বেশি মানে এখানে প্লাস 18 হয়ে গেল। এটা কি হয়ে গেল আমাদের মিটার। তাহলে এটা কি হয়ে গেল, এটা উচ্চতা হয়ে গেল, এটা ভূমি হয়ে গেল। আমরা জানি ত্রিভুজ যদি থাকে এরকম, এটা তো দেখতে সমকোণী ত্রিভুজ,
কিন্তু তোমাদের যদি কোনো না বলে দেওয়া থাকে যে এটা সমকোণী ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ, যদি এরকম কিছু না দেওয়া থাকে বা সমবাহু ত্রিভুজ, শুধুমাত্র তোমাদের বলে থাকে যে এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের যে সাধারণ সূত্র হয় ক্ষেত্রফলের, সেটা তোমরা জানো, সেটা কি হয়, হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। তাহলে এখান থেকে কী বার করবো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত হবে, হাফ অফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কী আছে, হাফ আসছে, ভূমি বলতে এখানে কত আছে 2h প্লাস 18 আসছে, আর এখানে কত আসছে আমাদের গুণিত h আসছে। তাহলে কি করলাম, আমরা এই এইচটাকে 2-এর মাথাতে নিয়ে আসি, কারণ এটা উপরে থাকবে, তাহলে এটা h/2, এখানে 2h প্লাস 18 হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে h/2 আছে, তাহলে দেখো এই যে h/2টা একবার আমাদের 2h-এর সঙ্গে গুণ হবে, আর h/2টা একবার 18-এর সঙ্গে গুণ হবে। তাহলে যদি আমরা প্রথমে এটার সঙ্গে গুণ করি, তাহলে এই এইচটা মিলে কী হবে, গুণ হয়ে এখন আমাদের h² হয়ে যাবে, আর এই দুইটা মানে কেটে যাবে, নিচে উপর আছে সেজন্য, তাহলে এটার কাজ শেষ হয়ে গেলো। এবার h/2টা 18-এর সঙ্গে গুণ হবে, তাহলে এই 2টা আর 18টা কেটে গেলে তাহলে 9 × 18, তাহলে এখানে 9 আসবে আমাদের কেটে নিয়ে, আর এখানটাতে এইচটার সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে এটা কত যাবে, প্লাস 9h হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, আমাদের বর্গ মিটার হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানে কি বলবো, শর্তানুসারে একটা ক্ষেত্রফল আমরা এখান থেকে বার করলাম, আর একটা ক্ষেত্রফল আমাদের বইয়েতে দেওয়া আছে। কি বলে দিয়েছে এখানে, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গ মিটার। তাহলে এই যে এখানে আমরা ক্ষেত্রফলটা বার করলাম, আর ওই যে বইয়ের ক্ষেত্রফলটা সেটা সমান হবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা ধরে নিয়ে বার করেছি, এটা বইয়ে দেওয়া আছে, তাহলে সমান হয়ে গেলো। শর্তানুসারে কী বলবো আমরা, যে h² প্লাস 9h সমান হয়ে গেলো কত, আমাদের 360 হয়ে গেল। এরপর কী করবো, আরামসে আমরা এটাকে h² প্লাস 9h মাইনাস 360 হয়ে গেলো = 0 হয়ে গেলো। 360কে যদি আমরা এখানে ভাঙি, মানে এখানে মধ্যসহগ করতে হবে, তো সেই জন্য এটাকে ভাঙতে হবে প্রথমে। তাহলে এখানে কত হচ্ছে, 18 × 2 = 36 হয়ে গেলো, মানে আসছে 180 হয়ে গেলো। তাহলে কত হয়ে গেলো, 9 × 2 = 18, মানে 90 হয়ে গেলো। এখানে 2 হয়ে গেলো, 45 × 2 = 90 হয়ে গেলো। 3 দিয়ে 15 45 হয়ে গেলো, তাহলে 3 দিয়ে 3 × 5 = 15 হয়ে গেলো। তাহলে এরপর দেখো এখানে কী করতে হবে, 9 আমাকে নিয়ে আসতে হবে, যোগ বিয়োগ করে নিই। তাহলে এখানে 2 × 2 = 4 হয়ে যাচ্ছে, 4 × 2 = 8 হয়ে যাচ্ছে, আর 3 × 8 = 24 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 24 হয়ে গেল, 2 × 2 = 4, 4 × 2 = 8, আর 3 × 8 = 24। তাহলে এটা দুটো বেঁচে আছে, তাহলে 3 × 5 = 15, 15 মাইনাস যদি 24 করে দেওয়া হয়, তাহলে কত হচ্ছে, 5 করে দিলে 14, 9 5 14, তাহলে 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 9 হয়ে যাবে আরামসে। তাহলে এখানে কী হয়ে গেলো, h² হয়ে গেলো, প্লাস 9টাকে আমরা সাজাবো 24 মাইনাস 15 করে নিয়ে, দিয়ে 9 আসবে, দিয়ে এটা h হয়ে গেলো, মাইনাস 360 হয়ে গেলো, = 0 হয়ে গেলো। এখানে কী করবো আমরা, h² থাকবে, এখানে প্লাস দিয়ে 24টা গুণ করে দিলে আমাদের 24h হবে, মাইনাস এখানে 15h হবে, আর এখানে মাইনাস 360 আমাদের হবে, কত হবে, 360 হবে, = 0। এরপর আমরা কী করবো, এখানে এইচটাকে যদি কমন নিয়ে নিই এখানে, তাহলে এখানে h প্লাস 24 হবে, আর এখানে কী হবে, এখানে 15 মাইনাস 15 যদি কমন নিয়ে নিই, তাহলে ভেতরে আমাদের h পড়ে থাকবে, আর এই মাইনাসটা সেটা প্লাস হয়ে যাবে, কারণ আমি 15টার সঙ্গে সঙ্গে মাইনাসটাকেও কমন নিয়ে নিয়েছি সেই জন্য। তাহলে এই বিষয়টা এখানে হয়ে গেলো। তাহলে এখানে কত হবে, আমাদের প্লাস 24 হবে, = 0 হবে। তাহলে এখানে আমাদের বলতে পারি যে h প্লাস 24 একটা আমাদের এলো, আর একটা চলে এলো আমাদের h মাইনাস 15 চলে এলো, = কত হলো, 0 হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো, যে হতে পারে, কি হয়, যে হয় যে h প্লাস 24 = 0, অথবা কি বলবো, যে h মাইনাস 15 = 0। এখানে যদি h এর মান বার করি, তাহলে চলে আসছে আমাদের কত, -24। এখানে আমরা যদি h এর মান বার করি, তাহলে এখানে চলে আসছে আমাদের কত, প্লাস চলে আসছে। তাহলে মাইনাস এখানে হবে না। কী জন্য হবে না, কারণ এটা কি আমরা মনে করেছি, উচ্চতা মনে করেছি, আর হাইট কখনো আমাদের ঋণাত্মক হয় না বা নেগেটিভ হয় না। ঠিক আছে, সেটা আমি কী বলবো, এখানে বলে দেবো যে h নট = -24 হবে, কারণ কি বলবো, যে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না
উচ্চতা কি এক ধরনের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা এক ধরনের দৈর্ঘ্য, প্রস্থটা এক ধরনের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কখনো ঋণাত্মক হয় না। অতএব আমরা কী বলবো, ত্রিভুজটির নির্ণয় ত্রিভুজটির উচ্চতা সমান কত হবে, 15 মিটার। তাহলে এটা হয়ে গেলো আমাদের কি অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা আসবো কত, 3 নম্বরের অঙ্কতে। 3 নম্বর অঙ্কটা দেখতে খুবই ছোট, একটু ধ্যানের সঙ্গে পড়ার চেষ্টা করো। কি বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তবে সংখ্যাটি কত? তোমাদের এরকম মনে হয় না যে এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো কি হয়, পড়লেই কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে মনে হয় হ্যাঁ বুঝতে পারছি, লাস্টে যখন অঙ্কটা শেষ হয়ে যায় পড়ে নিয়ে, তখন মনে হয় শালা কী বুঝলাম, মানে কোনো বোঝা গেল না, এরকম ব্যাপার একটা হয়। তাহলে সেরকম কোনো ভাবার দরকার নেই। এখানে কি বলে দিয়েছে আমাদের, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে বলে দেবো, মনে করে নেবো যে ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হচ্ছে কত, x হচ্ছে। তাহলে এখানে কি করব, 3 নম্বর অঙ্কটা মনে করি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো x। তাহলে x মনে করে নিলাম। কি বলেছে এখানে লুকিয়ে আছে বিষয়টা, কি দেওয়া আছে, যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। তাহলে কিছু ভাববো না, আমরা শর্তানুসারে বলবো, শর্তানুসারে 5x। একটি অখণ্ড সংখ্যা এটা মনে করলাম, তার সঙ্গে 5 গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল একটা কথা। এরপর সমান দেব, সমান তাহলে এটা তোমাদের মনের মধ্যে আসে না যে সমান আমরা কখন দেব। তাহলে এখানে কিন্তু কথাটা টুকরো করে তোমাদের ভাবতে হবে। যদি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, এখানে কমা দেওয়া আছে, দেখো কমা দেওয়া আছে, তাহলে এখান থেকে বুঝে যাবে যে এখান থেকে সমানটা দাও, মানে এটা একটা আলাদা ব্যাপার। আর একটা কী আলাদা ব্যাপার, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে তার বর্গ করো, x², তার বর্গ হয়ে গেল, তার সঙ্গে দ্বিগুণ করলাম, দ্বিগুণ হয়ে গেল, অপেক্ষা মানে দ্বিগুণের থেকে 3 কম। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সমীকরণটা। এরপর ফটাস করে সমাধানটা করে নেব। কি করব এখানে ভাই, এটা অনেক সময় আমরা এদিকে নিয়ে আসি, দিয়ে এই 2টা কিন্তু মাইনাস হয়ে, x² যে আছে সেটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যায়। তাহলে সেটা করবো না, আমরা এটাকে প্লাসেই রাখবো, তাহলে কিন্তু সুবিধা হয়। এটা যদি মাইনাস করে দিই তাহলে কমন নিতে আমাদের অসুবিধা হয়, যে অঙ্কটা আমাদের ভুল হতে পারে। ওই জন্য আমরা কী করবো, 5xটাকে ওইদিকে নিয়ে যাবো। তো পুরো জিনিসটা ওইদিকে হয়ে গেলো, তার মানে এদিকে কী বাঁচবে, শুধু 0 বাঁচবে। আর সেই 0টাকে আমরা ওইদিকে করে নিয়ে লিখছি, মানে ডাইরেক্ট আমরা এখানে লিখতে পারি যে x² মাইনাস, এটা ওইদিকে চলে গেলে মাইনাস 5x হবে। এটা আমাদের এদিকে আছে, তাহলে এটা -3 থাকবে, ইজিক্যাল টু কত হয়ে গেলো, 0 হয়ে গেলো। পুরোটা এইদিকে, 0টা এইদিকে, আর 0টাকে ওইদিকে করে নিয়ে আমরা এরকম করে লিখে দিলাম। ঠিক আছে, এরপরে কী হবে, এখানে এটা পরে ভাঙবো আমরা। কত হচ্ছে, এইটা আর এইটার সঙ্গে গুণ করি, তাহলে গুণ করে নিয়ে গুণফল যেটা হয় সেটা আমরা গুণ করে কী করি, 6 করি, এখানে 6 হচ্ছে সেই জন্য, আর যোগ বিয়োগ করে এখানে -5 করি। তাহলে কী হচ্ছে, এটা 6কে 3 + 2 করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 3 + 2 যদি করি আমরা, তাহলে দেখো এখানে কি চলে আসছে আমাদের, 3x² + 3 - +2 x = 3 = 0। এখানে কত হচ্ছে 2x² - 3, এখানে x -2x -3। তাহলে এখানে যদি 3টা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে যদি কমন নিয়ে নিই, যে এক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের 2x + 3 - 1 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে 2x, এটা কিন্তু আমাদের প্লাস হয়ে যাচ্ছে এখানে। তাহলে এটা কিন্তু এখানে হচ্ছে না আমাকে এরকম। তাহলে বিষয়টা কি, এরকম কোনো ক্ষেত্রে আমাদের এরকম সমস্যা আমরা দেখতে পাই। এখন আমরা কি করব, এই যে 6 যেটা বানালাম, 3 × 2 = 6 আর 3 + 2 = 5, এটাকে এরকম না করে আমরা এটাও করতে পারি, যে 6 1কে 6 করতে পারি, -1টা দিয়ে দিলি, তাহলে 6 - 1 করলে আমাদের কত, 5 হয়ে যাচ্ছে। তাহলে এই প্রসেসে কিন্তু এটা আমাদের হবে না, আমাদের কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। ঠিক আছে, কেন হলো না, কী জন্য হলো না, অত দিমাগ লাগানোর দরকার নেই, কারণ এখানে আমাদের অতটা দরকার পড়ে না। ঠিক আছে, আর বললেও তোমাদের মনে থাকবে না, আর মনে করো তোমাদের কোনো লাভ হবে না। তাহলে বিষয়টা কী হলো, এখানে এরকম করে করবো আমরা, 6 - 1 করব। তাহলে 2x² হয়ে গেল, -6 - 1, এখানে কত আছে, x -3, তাহলে এটা হয়ে গেল আমাদের এরকম। তাহলে এখন কি করব আমরা, 2x² - 6x প্লাসটা এখানে x হয়ে যাবে, -3 হয়ে গেল, = 0 হয়ে গেল। এখানে কি হবে আমাদের, 2xটা যদি কমন নিই, তাহলে এখানে x থাকবে, আর এখানে কত থাকবে, 3 থাকবে। এখানে যদি আমরা কি করি, 1 যদি কমন নিই, +1, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, x হয়ে যাবে, -3 হয়ে যাবে, =
জিরো হয়ে গেল। এখন আমরা কি করব, এক্স মাইনাস থ্রিকে এদিকে রাখবো, আর এখানে থাকবে আমাদের কত, 2x প্লাস 1 থাকবে, ইজিক্যাল টু জিরো হবে। এখন আমরা কি করব, এটাকে যে হয় কি হয় বাই হয় যে এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো হতে পারে, অথবা আমাদের এটাও হতে পারে যে 2x প্লাস 1 ইজিক্যাল টু জিরো হতে পারে। তাহলে 2x সমান এখানে আমরা করতে পারি কত, -1 করতে পারি। এখানে x সমান আমরা কত করতে পারি, -1/2 করতে পারি। আর এখানে আমাদের x এর মান চলে আসবে, সেটা কত আসবে, 3 চলে আসবে। এরপর এখানে ধ্যান সংখ্যা দেখো কি বলেছে, অখণ্ড ধনাত্মক সংখ্যা। ভাই এটা খণ্ড হয়ে গেছে প্লাস ঋণাত্মকও হয়ে গেছে, তাহলে এখানে হতে পারে না। তাহলে x এর মান ঋণাত্মক হবে না, এখানে x এর মানে ঋণাত্মক হবে না। অতএব দিয়ে আমরা কি বলতে পারি, নির্ণয় অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হবে সমান কত, 3 নির্ণয়। ঠিক আছে, এরপর আমরা চলে এসেছি কত, 4 নম্বরের অঙ্কতে। তাহলে 4 নম্বর অঙ্কটা কী করবো আমরা এখানে, 4 নম্বর অঙ্কটাকে আমরা খুব ধ্যানের সঙ্গে এখানে পড়বো, কারণ এখানে একটু লন্ডভন্ড ব্যাপার থাকে বা ব্যাপার আছে। এখানে কি বলছে, যদি মানে কি বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে আমাদের কত, 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগছে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে, এটা বলে দিয়েছে। মানে 2 ঘন্টা কম সময় লাগে জিপ গাড়িতে, মানে সে তাড়াতাড়ি যায় তবে না কম সময় লাগছে। জিপ গাড়িটা তাড়াতাড়ি যাচ্ছে, মানে তার স্পিডটা বেশি আছে, তার গতিবেগটা বেশি আছে, ওই জন্য সে তাড়াতাড়ি যাচ্ছে, তার ফলে তার সময়টা কম লাগছে। তাহলে সময়টা কম লাগলো মানে জিপ গাড়িটার গতিবেগটা এখানে বেশি হবে, সেটা বুঝতে পারলাম। তারপর লাইনটাতে এখানে দেখো, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। এই যে বললাম গতিবেগটা কম সময় যাচ্ছে, তার গতিবেগটা বেশি আছে, তাহলে এখানে কি 5 কিমি বেগে ঘন্টায় তার বেগটা আছে, মানে 1 ঘন্টায় সে 5 কিমি যাচ্ছে, বেশি যাচ্ছে। ঠিক আছে, মোটর গাড়ির গতিবেগ কত, কী করবো ভাই, কোনো কিছু ভাবার দরকার নেই, হঠাৎ করে আমরা যেটা দেওয়া আছে মোটর গাড়ির গতিবেগ হিসাব করি, ওটাকেই মনে করো। তাহলে এখানে কি বলবো, মোটর গাড়ির গতিবেগ। মনে করি মোটর গাড়ির গতি বেগ সমান কত, 1 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে তো আমরা এখানে বলতে পারি যে জিপ গাড়ির গতিবেগ হবে সমান কত, কি বলে দিয়েছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, তার মানে তার গতিবেগটা 5 কিমি বেশি বলে দিয়েছে। কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় 1 কিমি, এটা কিন্তু মনে রাখবে। এখানে কি আছে, ঘন্টায় 5 কিমি মানে 5 কিমি পার ঘন্টা, তার মানে কি হবে, x প্লাস 5 কিমি কত পার ঘন্টা। তাহলে এটা হয়ে গেল কি, মোটর গাড়ির গতিবেগ, এটা হয়ে গেল জিপ গাড়ির গতিবেগ। দুটো গাড়ির গতিবেগ পেয়ে গেলাম। তার দুটো গাড়ি কী করছে, দুটোই কিন্তু 200 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করছে। তাহলে একটার আমার কি গতিবেগটা বেশি আছে, একটার কম আছে। ঠিক আছে, অর্থাৎ সময়টা তার জন্য কী আছে, 2 ঘন্টা সে কম সময়ে পৌঁছাছে জিপ গাড়িটা। তাহলে এখানে আমরা কি করব, এটাকে সময়টা বার করবো এদের, যে ভাই কত সময় লাগছে। তাহলে এখানে কি করব, যেহেতু মোটর গাড়ি ও জিপ গাড়ির গতিবেগ যেহেতু মোটর গাড়ি ও জিপ গাড়ির অতিক্রান্ত দূরত্ব হবে, এটা অতিক্রান্ত দূরত্ব সমান কত, 200 কিমি।
তাহলে দেখো এখানে মোটর গাড়ির গতিবেগ দেওয়া আছে, এখানে মোটর গাড়ির গতিবেগ দেওয়া আছে, জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির দূরত্ব দেওয়া আছে। তাহলে এখানে কি করব আমরা, সময়টা বার করব। তাহলে এখানে কি বলবো, অতএব 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে সমান কত সময় লাগে, সূত্রটা তোমরা জানো, তো দূরত্ব মানে দূরত্ব সমান আমরা জানি কি, দূরত্ব জানি সমান গতিবেগ গুণিত সময়, এটা আমরা জানি। তাহলে এখানে আমাদের কী বার করতে হবে ভাই, সময়টা এখানে দরকার আমাদের। তাহলে গতিবেগটা নিচে চলে আসবে, তাহলে দূরত্ব ভাই কী হবে, গতিবেগ হবে, গতিবেগ হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে সময়টা যেহেতু বার করছি আমরা, তাহলে এখানে কী হবে, উপরে দূরত্ব মানে মোটর গাড়ির দূরত্ব, বা এখানে কি গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ, গতিবেগ। তাহলে এখানে কি চলে এলো, আমাদের দূরত্ব সমান করছে 200 কিমি, আর এখানে গতিবেগ সমান কত আছে আমাদের, কত এক্স আছে, তাহলে এক্স। তাহলে এটা কি হয়ে গেলো আমাদের, ঘন্টা হয়ে গেল, ঘন্টা হয়ে গেল, এটা হয়ে গেল। আবার কি বলবো এখানে, আবার 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে সমান কত হবে, এটাও কত হবে, দূরত্ব বাই সময় হবে, গতিবেগ হবে, গতিবেগ হবে। তাহলে এটা কত চলে আসছে, দূরত্ব বলতে 200 আর গতিবেগ বলতে এখানে x+5 দেওয়া আছে। তাহলে এটা কী হয়ে গেলো আমাদের, ঘন্টা হয়ে গেল। তাহলে এত ঘন্টা আমাদের লাগছে। তাহলে এরপর বিষয়টা এখানে ভালো করে একটু দেখো, এখানে সেই বিষয়টা কী হচ্ছে, এখানে যে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগছে, মোটর গাড়িতে যেতে যে সময়টা লাগছে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মানে তাদের দুটো গাড়ির মধ্যে সময়ের ডিফারেন্স দেওয়া আছে, সময়ের অন্তর দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে আমাদের, 2 ঘন্টা দেওয়া আছে। তাহলে এখানে আমি কী বার করলাম, মোটর গাড়ির গতিবেগ বার করলাম, সময় বার করলাম, আর জিপ গাড়ির সময় বার করলাম। তাহলে দুটো সময়ের কিন্তু অন্তর করব আমরা। অন্তর বলতে কোনটার অন্তর করব, মোটর গাড়ি মাইনাস এখানে কি হবে আমাদের, জিপ গাড়ি। তাহলে এখানে কি হচ্ছে, শর্তানুসারে আমরা বলবো, শর্তানুসারে কি হচ্ছে, মোটর গাড়ি বলে কথা আছে 200 কিমি। তাহলে আছে শর্তানুসারে 200/x মাইনাস কী দেওয়া আছে আমাদের, 200/x+5 দেওয়া আছে। এটা কত বলে দিয়েছে, 2 ঘন্টা বলে দিয়েছে। এই সময়টা মাইনাস এই সময়টা, সেটা কত লাগছে আমাদের, 2 ঘন্টা। কারণ 2 ঘন্টা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের কত, জিপ গাড়িটা, ওই জন্য তার সময়টাকে আমরা মাইনাস করে দিলাম এখানে। তাহলে কি হলো, এখানে সমীকরণ হয়ে গেল। এটাকে সমাধান করব আমরা কীরকম করে, সহজ উপায়ে আমরা এটাকে কমন নিয়ে নেব। তোমরা এভাবে কিন্তু শেখো ব্যাপারটা, কিন্তু এরকম সমীকরণ গঠন করলে কিন্তু হচ্ছে না, সমীকরণটা কায়দায় কিন্তু করতে হবে। তাহলে কমন নিয়ে নিলাম, কমন নেওয়ার পর এখানে বেঁচে থাকবে 1/x মাইনাস x+1/1+5 ইজিক্যাল টু এখানে 2, 2 থেকে 2 এদিকে কাটা যাবে, দিয়ে এখানে 100 বাঁচবে, দিয়ে এখানে কি করতে পারি আমরা, 100 করতে পারি, ইন্টু এদের মধ্যে কি হবে আমাদের, লসাগু হবে, x ইন্টু x+5 হবে। তাহলে এটা হয়ে গেল। এখানে কি আছে আমাদের, এটা আছে, তাহলে এটা কেটে যাবে, মানে এখানে কত হবে, s+5, আর এখানে মাইনাস কত হবে, x হবে। তাহলে এটা হয়ে গেল। এখানে কত ছিল আমাদের বেঁচে, 1 ছিল। এখন কি হবে আমাদের, এই এক্সটা আর এই এক্সটা কিন্তু কেটে যাবে, দিয়ে এখানে শুধুমাত্র 5 বাঁচবে উপরে। তাহলে এখানে কী আসবে, 100 ইন্টু 5/, এটা যদি গুণ করে দিই তাহলে x² + 5x হবে, ঠিক আছে, ইজিক্যাল টু এখানে কত আছে, 1 আছে। এই 100টা 5-এর সঙ্গে গুণ করে দাও উপরে, তাহলে কত হচ্ছে এখানে, এটা 500 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, x² + 5x হচ্ছে, ইজিক্যাল টু 1 হচ্ছে। এরপরে কোণাকোণে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে দেখতে পাবো, কি দেখতে পাবো, যে এখানে x² + 5x সমান আমাদের কত হচ্ছে, 500। এরপর আমরা এটা কী করবো, x² + 5x মাইনাস কত হবে আমাদের, 500 হবে, ইজিক্যাল টু 0 হবে। 500টাকে ভাঙো একবার, মধ্যসক করতে হবে তো, তার জন্য ভাঙতেও শিখতে হবে। এখানে কত হচ্ছে, 2, 250 দুগুণ হচ্ছে 500, এখানে হচ্ছে 2, 125 দুগুণ হচ্ছে 250, এখানে 5 25 হচ্ছে 125, আর এখানে 5 5 হচ্ছে 25। তাহলে ব্যাপারটা এখানে দেখো কীরকম, 5 আমাকে নিয়ে আসতে হবে কোনো প্রকারে। তাহলে কী করতে হবে, এখানে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে,
আর 4 5 20 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 20 হয়ে গেল, আর এখানে কত 5 5 25, তাহলে 20 - 25, তাহলে -5 আছে। তো তাহলে এখানে কি হলো 25 - 20 করে দিচ্ছি এরকম। তাহলে 25 আর 20 গুণ করলে আমাদের 500 হবে, আর 25 - 20 করলে আমাদের 5 বেরোবে। তাহলে হয়ে গেল এখানে কী হবে x² হবে, প্লাস এখানে 25 - 20 হবে, আর এখানে আমাদের কি থাকবে x থাকবে -500 হয়ে গেল এখানে। ঠিক আছে, এখানে আমাদের কত হবে x² হয়ে যাবে, প্লাস 25x হয়ে যাবে, মাইনাস এখানে 20x হয়ে যাবে, এখানে আমাদের 500 দেওয়া আছে। ঠিক আছে, এদিকের বিষয়টা এখানে শেষ হয়ে গেল, এটাকে হারিয়ে দিচ্ছি এখানে। তাহলে এটা হয়ে গেল এরকম করে। এরপর আমরা এখানে কি করব, এক্সটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে x প্লাস 25 থাকবে, এখানে মাইনাস যদি 20টাকে উঠিয়ে দিই তাহলে এখানে x প্লাস কত হবে 25 হবে, কারণ মাইনাসটাও নিয়ে এসেছি ওই জন্য এখানে প্লাস হয়ে গেল, = 0। এখানে দুটো আমাদের আসবে, একটা আসবে কত x প্লাস 25, আর একটা চলে আসবে আমাদের x মাইনাস 20 চলে আসবে। ঠিক আছে, = কত হবে 0 হবে। তখন তোমরা এখানে বলবে যে হয় কি হয় যে x প্লাস 5 25 = 0, অথবা কী হবে যে x মাইনাস 20 = 0। এখানে এক্সের যে মান বেরোবে সেটা -25 আসবে, যেটা গ্রহণযোগ্য হবে না, আর এখানে আসবে x = +20 আসবে। তাহলে এখানে কি বলবো যে এখানে গতিবেগ ঋণাত্মক নয়, তাহলে এখানে x এর মানটা হবে না। তাহলে এখানে কি হবে, অতএব নির্ণয় মোটর গাড়ির গতি বেগ সমান কত হচ্ছে এখানে 20 কিমি/ঘন্টা। তাহলে এরকম করে কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে। এরপর আমরা আসবো 5 নম্বর অঙ্কটাতে। 5 নম্বর অঙ্কটা কি বলছে, যে অমিতাদের ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার এবং পরিসীমা হচ্ছে 180 মিটার। অমিতাদের আয়তাকার ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 নম্বর অঙ্কটা আমাদের যেমন দেওয়া ছিল সেরকমই এখানে বিষয়টা আমাদের করে দিয়েছে। কি দেওয়া হয়েছে, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ এখানে আছে। এখানে তোমরা ভুল করেও আগের মতো এখানে যেমন দুটি সংখ্যা কিন্তু মনে করতে যাও না, কারণ দুটো মনে করলে দুটো চলরাশি হয়ে যাবে। আর এখানে কি করতে বলেছে, আমাদের এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একটাই চলরাশি থাকবে। হয়তো সেটাকে আমরা x ধরতে পারি, সেটাকে আমরা y ধরতে পারি, সেটাকে m, যা কিছু ধরতে পারি, একটাই চলরাশি থাকবে। তো এখন আমরা আগের মতোই কি বলবো, যে দেওয়া আছে ক্ষেত্রফল, কি বলবো এখানে 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, আমার 2000 বর্গমিটার, 2000 বর্গমিটার এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা প্রস্থটা মনে করি বা দৈর্ঘ্যটা মনে করি, এখন আমরা কি করব, এখন মনে করি জমিটির দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার। তাহলে অতএব দিয়ে আমরা কি বলতে পারি, জমিটির প্রস্থ হবে কত হবে, প্রস্থটা 2000/x হবে, সেটা কত হবে মিটার হবে। তোমরা এখন বলবে যে 2000/1টা কোথার থেকে প্রস্থ হয়ে গেল। তো বিষয়টা এখানে ভেবে দেখো, ছবিটা এঁকে নিয়ে, এটা যদি আমাদের আয়তাকার ক্ষেত্রাকার মাঠটা হয়, এখানে আমাদের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কত 2000 বলে দিয়েছে। এখন যদি আমি দৈর্ঘ্যটাকে মনে করে নিই, ঠিক আছে, তাহলে আমরা জানি যে দৈর্ঘ্যের সঙ্গে যদি আমরা প্রস্থটা গুণ করে দিই, প্রস্থটা, তাহলে সেটা কত হয়ে যায়, ক্ষেত্রফল হয়ে যায়, মানে সেটা 2000 হয়ে যাবে আমাদের। এখন যদি আমি প্রস্থটাকে এদিকে রেখে নিয়ে যদি দৈর্ঘ্যটাকে এদিকে নিয়ে যাই, তাহলে কত হলো 2000/x হলো। তাহলে সেরকম এটাই করেছি আমি, যে আমি ক্ষেত্রফলটা যেহেতু দেওয়া আছে, ঠিক আছে, জমিটির দৈর্ঘ্যটা আমরা মনে করে নিলাম, ক্ষেত্রফলটা, তাহলে প্রস্থটা কী হবে, ক্ষেত্রফল এখানে কত হয়ে যাবে
এক্স হয়ে যাবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে বিষয়টা এখানে বুঝতে পেরে গেলে, এখানে তো আমাদের দৈর্ঘ্য দরকার, দৈর্ঘ্য পেয়ে গেলে, প্রস্থ দরকার, প্রস্থ পেয়ে গেলে, সেটা চলরাশির আকারে পেয়ে গেলে। এরপর কি করব আমরা, যেটা আমাদের শর্তানুসারে হবে সেই জিনিসটা করব। এরপর তোমরা এখানে কি করবে, শর্তানুসারে ডাইরেক্ট বলবে, কি বলবে, অতএব শর্তানুসারে এখানে কি দেওয়া আছে দেখো, পরিসীমা দেওয়া আছে আয়তকার ক্ষেত্রাকার, সেটা কত আছে 180 মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা জানি যে আয়ত যে ক্ষেত্র হয় সেটার যে পরিসীমা হয় সেটা আমরা জানি কত, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, দৈর্ঘ্য প্লাস 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য বলতে এখানে কত এক্স দেওয়া আছে, প্লাস প্রস্থ বলতে এখানে কত আছে 2000 বাই এক্স আমাদের দেওয়া আছে। তাহলে কত হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা পরিসীমা হয়ে গেলো। এখানে দেওয়া আছে আমাদের কত 180 দেওয়া আছে, আমাদের 180 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো কি, আমাদের সমীকরণটা গঠন হয়ে গেল। এরপর সমাধান করবো এটাকে, 2 দিয়ে যদি এটা কেটে দিই তাহলে কত হবে, এখানে 90 হবে। তাহলে এখানে যদি এটা লসাগু করে দিই তাহলে এক্স হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার গুণ হয়ে যাবে, প্লাস এখানে কত হবে 2000 হবে। এটা এখানে কত বেঁচে আছে, 90 বেঁচে আছে। তাহলে এখানে কি করব, আমি এক্স স্কোয়ার করবো, প্লাস এখানে 2000 করব, আর এদিকে ইজিক্যাল টু দিয়ে 90x কিন্তু গুণ করে দেবো। এরপর কি করব, এখানে এক্স স্কোয়ার হলো মাইনাস 90xটাকে এদিকে আনবো, প্লাস এখানে 2000 আমাদের কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেলো এইরকম। এরপর এটাকে মধ্যসহগ করবো, মধ্যসহগ করার জন্য আমাকে 2000টাকে ভাঙতে হবে। তাহলে 2000 যদি ভাঙি এখানে, তাহলে 1000 হচ্ছে এটা, তারপরে সেটা কত হয়ে যাচ্ছে 500 হয়ে যাচ্ছে, তারপরে সেটা কত হয়ে যাচ্ছে 250 হয়ে যাচ্ছে, তারপরে সেটা কত হয়ে যাচ্ছে 125 হয়ে যাচ্ছে, তারপরে সেটা কত হয়ে যাচ্ছে আমাদের 5 25 হয়ে যাচ্ছে 125, তারপরে হয়ে যাচ্ছে এটা 5 5 25 হয়ে যাচ্ছে। তাহলে এরকম আমাদের বিষয়টা চলে এসছে। এরপর আমরা এখানে 90 করতে হবে। তো তাহলে দেখো এখানে 5 দুগুণে 10 হয়ে গেল এটা, ঠিক আছে, 5 দুগুণে 10 হয়ে গেল, আর 5 10 50 হয়ে গেল। তাহলে এখানটাতে এটা হয়ে গেলো কত 50 হয়ে গেল, 5 5 25, 25 দুগুণে 50, এখানে কত আছে আমাদের পরে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে 8 হয়ে গেল, আর এখানে কত 5, তাহলে 5 8 কত হয়ে গেল 40 হয়ে গেল, 5 8 40 হয়ে গেল, আর এখানে কত 5 5 25, আর 5 দুগুণে 25 দুগুণে 50, তাহলে এখানে 50 প্লাস কত হয়ে গেল 40 হয়ে গেল, তাহলে সেটা কত হচ্ছে 90 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কী হয়ে গেলো আমাদের, যে এক্স স্কোয়ার মাইনাস এটাকে করে দিচ্ছি আমরা 50 প্লাস এখানে 40 করে দিচ্ছি, তাহলে সেটা কত হলো 90 হয়ে গেলো, প্লাস এখানে কত দেওয়া আছে আমাদের 2000 দেওয়া আছে, ইজিক্যাল টু 0 হয়ে গেল। এখন কি করব, আমি এক্স করব, এক্স স্কোয়ার মাইনাস 50x যেটা আছে সেটা গুণ করে দেবো, প্লাস এখানে কত হবে, প্লাসটা কত হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস যদি এখানে হয় তাহলে সেটা কত হবে 40x হবে, আর এখানে সেটা কত হবে 2000ই থাকবে, ইজিক্যাল টু 0। এখন কি করব, এখানে এক্স ইন্টু এক্স মাইনাস 50 করতে পারি এটাকে, আর মাইনাস 40টাকে যদি কমন নিয়ে নিই এখানে, তাহলে পরে থাকবে এখানে এক্স মাইনাস প্লাসটা হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, সেটা কত হয়ে যাবে 50ই হবে, ইজিক্যাল টু কত হবে 0 হবে। এখন একটা চলে এলো আমাদের কত এক্স মাইনাস 50, আর একটা চলে এলো আমাদের কত এক্স মাইনাস 40 চলে এলো, ইজিক্যাল টু 0 হলো। এখন আমি কি করব, হয় কত হবে এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 50 ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু আমরা করতে পারি 50, অথবা দিয়ে আমরা এখানে বলতে পারি কি, যে এটাও আমাদের হতে পারে কত এক্স মাইনাস 40 ইজিক্যাল টু 0, আর এখানে এক্স মাইনাস ইজিক্যাল টু কত হচ্ছে 40। তাহলে এখানে এক্সের মানে একবার 50 হলো, একবার 40 হলো, আমরা এখানে দুটোই হবে। কারণ দেখো এখন যদি আমরা প্রস্থটাকে মনে করি, তাহলে প্রস্থ দৈর্ঘ্য কখন হয়, যে আমরা বড়টাকে দৈর্ঘ্য বলি, ছোটোটাকে প্রস্থ বলি। যদি সেটাকে উল্টো করে দিই আমরা, যে বলি না বড়টা প্রস্থ আর দৈর্ঘ্যটা ছোটো, তাহলে মেজারমেন্টে বা ক্ষেত্রফলে কিন্তু কোনো পার্থক্য হবে না, কারণ দুটোর গুণফলটা কিন্তু আমাদের কি একই হবে। ঠিক আছে, তাহলে এখানে দুটোই আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে কি বলে দিয়েছে আমার প্রশ্নটাতে, দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে একটাকে ধরে বলে দিচ্ছি এখানে কত, অতএব নির্ণয় জ্যামিতির দৈর্ঘ্য সমান কত 50 মিটার এবং প্রস্থ সমান কত 2000 বাই 50 তাহলে 50 50 5 শূন্য শূন্য গেল, আর 5 একে 5, 4 5 20, তাহলে এখানে কত হচ্ছে 0 উঠে যাবে, মানে 40 হয়ে যাবে। তার মানে কত হয়ে গেলো, এটা 40 হয়ে গেলো, প্রস্থটা 40 মিটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই এখানে কী হয়ে গেলো, উত্তর হয়ে গেল। তাহলে এরপর আমরা চলে এসেছি কত 6 নম্বরের অঙ্কটাতে। 6 নম্বরের অঙ্কটা তোমরা এখানে ধ্যানের সঙ্গে পড়ো। এখানে কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটি গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক কত?
তাহলে এখানে কি আমরা জানি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। তোমাদের এখানে বিষয়টা বলে দিই, কারণ এখানে যতবার আমাদের এই রকম ধরনের বা অঙ্ক এসছে ততবার কিন্তু বিষয়টা বলে দিচ্ছি। এখানেও বলে দিচ্ছি কি একটা আমাদের একক দশক থাকে, তো হয়েছে, তো এটাকে আমরা বলি এককের অঙ্ক, এটাকে বলি দশকের অঙ্ক, এটাকে বলি শতকের অঙ্ক। যদি শত হয় তাহলে 3টা আমাদের অঙ্ক থাকবে, 1টা 2টো 3টা। যদি আমাদের দশক হয় তাহলে এখানে 2টো অঙ্ক থাকবে। এই যে একক হয় তাহলে এখানে 1টা অঙ্ক থাকবে। ঠিক আছে, 1টা অঙ্ক বলতে এখানে 1টা 2টো 3টা, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্ক হয়ে গেল। যদি আমি এখানে 100 লিখি বা 85 লিখি, তাহলে এখানে 85 এরকম 8, আর এখানে এককের ঘরে 5 হবে। তাহলে এটা আমাদের কি করে এলো, এটা আমাদের এরকম করে এলো যে দশকের ঘরে যে সংখ্যাটা আছে তার সঙ্গে আমরা কত গুণ করেছি, 10 গুণ করেছি। আর এককের ঘরে যে অঙ্কটা আছে তার সঙ্গে আমরা কত গুণ করেছি, 1 গুণ করেছি। তাহলে এরকম করে কিন্তু আমাদের সংখ্যাটি হয়। এগুলো কিন্তু অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, এটা এককের ঘরের অঙ্ক। যখন আমাদের সংখ্যাটি বলবে তখন আমরা বলবো যে দশকের ঘরে মানে অঙ্কটা কত 8, 8-এর সঙ্গে 10 গুণ করলে আমাদের এইটা হয়, এটার সঙ্গে গুণ করলে টোটাল যোগ করলে আমাদের কিন্তু 85 হবে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের সাজে, আর সংখ্যাটা কিন্তু এইভাবে আমাদের গঠন হয়। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে বিষয়টা। এরপর এখানে কি বলে দিয়েছে আমাদের, মনে করতে হবে কি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক মনে করতে বলছে, মানে এখানে বার করতে বলেছে। তার মানে ওটাই মনে করবো আমরা। মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান কত হচ্ছে x। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি, অতএব সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক হবে কত হবে, দশক স্থানীয় অঙ্কটা বলে দিয়েছে। কি বলে দিয়েছে, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্কটা, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে এককের ঘরের অঙ্ক কত, এখানে x আছে, এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। এটা হয়ে গেল কত আমাদের, দশকের ঘরের অঙ্কটা হলো, সংখ্যাটা কিন্তু হলো না। যখন এই দুটোকে আমরা যোগ বিয়োগ করে গুণ করব তখন কিন্তু সংখ্যাটা হবে। তাহলে এখানে সংখ্যাটা কত হবে সেটাও বার করে নিচ্ছি এখানে। তাহলে অতএব সংখ্যাটি হবে কত, সংখ্যাটি হবে দশকের ঘরে আছে তো, তাহলে এখানে কি করব, 10 গুণিত x মাইনাস 3 প্লাস এখানে x ইন্টু 1, এরকম করে হয় অঙ্কটা। তাহলে এটাকে একটু ভালো করে লিখলে কীরকম দেখাই, 10x মাইনাস 30 প্লাস x বা এখানে কত হচ্ছে 11x, 11ই তো হচ্ছে 11x মাইনাস 30। তাহলে এরকম হয়ে গেল আমাদের কি সংখ্যাটি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কি করব, শর্তানুসারে করব। অতএব শর্তানুসারে কি করব আমরা, দেখো বলে দিয়েছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে, তাহলে সংখ্যাটা বেরিয়েছে আমাদের কত, এত। সংখ্যাটি থেকে উহার অঙ্কদের গুণফল বিয়োগ করলে, তাহলে অঙ্কদের গুণফল কত, অঙ্ক 2 মানে এইটা আর এইটা, এটার গুণ করে দিচ্ছি x ইন্টু x মাইনাস 3। তাহলে অঙ্কদের গুণফল বলতে অঙ্কদের গুণফল বিয়োগ করলে, তাহলে বিয়োগ যদি করে দিই, বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগফলটা কত বলে দিয়েছে আমাদের, কত হবে 15 হবে। তাহলে এরকম কেসটা আমাদের বলে দিয়েছে, একদম সহজ আছে, যেমন বলেছে ওই রকম এরকম করো, তাহলে কিন্তু সমীকরণটা গঠন হয়ে গেল। ঠিক আছে, এরপর এখানে আমরা কি করব, এই যে 11x আছে মাইনাস 30 আছে, মাইনাস এখানে এক্সটা গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে, x স্কোয়ার হয়ে যাচ্ছে, এই মাইনাসটা কত হয়ে যাচ্ছে, প্লাস হয়ে গেল, এখানে এটা 3x হয়ে গেল, আর এই সমানের এদিকে আছে এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 15 হয়ে গেল ইজিক্যাল টু 0 হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে, 11টা x আছে আর এখানে 3টা x আছে, 11 আর 3 কত হচ্ছে, এখানে 14 হচ্ছে, তাহলে এখানে 14x হয়ে গেল, মাইনাস কত আছে, এখানে x স্কোয়ার আছে, এটা কত আছে 30 আছে আর 15 আছে, তাহলে এটা কত হয়ে গেল 45 হয়ে গেল আমাদের, তাহলে 0 হয়ে গেল। এখন কি করব, যেহেতু এটা মাইনাস দেওয়া আছে সেহেতু পুরোটাকে যদি ওইদিকে নিয়ে যায়, 0টাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে দেখো কী হবে,
এই এক্স স্কোয়ারটা কত আছে মাইনাস, সেটা প্লাস হয়ে যাবে। 14 প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এরকম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরপর আমরা এখানে কী করবো, এটার মধ্যস্বরূপ করবো। 45 আছে তো, 45 14 করতে হবে তো, 3 15 45, 3 - 15 - 3, 15 - 3 করলে তো হচ্ছে না, 14 করতে হবে। তাহলে কত হতে পারে এখানে, 5 নাম 45, 5 9 45। তাহলে এখানে দেখো 5 গুণিত 9, 5 নাম 45, আর 9 আর 5 যোগ করলে 14 হয়। তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 5 9 প্লাস 5 14 হয়ে গেলো, এখানে এক্স প্লাস 45 ইজিক্যাল টু 0। তাহলে কী হলো, এখানে এক্স হয়ে গেল মাইনাস 9x হয়ে গেল, মাইনাস 5x হয়ে গেল, প্লাস এখানে 45 হয়ে গেল ইজিক্যাল টু 0 হয়ে গেল। এখন কী করবো, এখানে এক্সটা যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 9 পড়ে থাকবে। এখানে যদি মাইনাস 5টাকে কমন নিয়ে নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এটা কত মাইনাস ছিল সেটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে, কারণ এখানে এটা গুণ করলে প্লাসে আবার দাঁড়িয়ে যাবে। তাহলে এটা হলো 9 হয়ে গেল ইজিক্যাল টু কত হলে 0 হয়ে গেল। তাহলে এখানে করতে পারি আমরা কত, এক্স মাইনাস 9 ইজিক্যাল টু এখানে এই যে ইন্টু এক্স মাইনাস 5 করতে পারি ইজিক্যাল টু 0 করতে পারি। তাহলে এখানে কী হবে, কী হয় যে এক্স মাইনাস 9 ইজিক্যাল টু 0 করতে পারি, দিয়ে আমরা এক্স ইজিক্যাল টু 9 করতে পারি, অথবা করতে পারি কত আমরা, অথবা এক্স মাইনাস 5 ইজিক্যাল টু 0 করতে পারি, বা এক্স ইজিক্যাল টু 5 করতে পারি। তাহলে এখানে কি এই যে আমাদের অঙ্কটা আছে একক স্থানীয় অঙ্ক, সেটা আমাদের 9 হতে পারে, আবার 5ও হতে পারে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, অতএব নির্ণয় একক স্থানীয় অঙ্ক সমান 9 অথবা 5। তাহলে এরপর দেখো আমরা 7 নম্বর অঙ্কতে চলে এসেছি। 7 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেই। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করতে পারে সেটা আমাদের বলতে হবে। তাহলে কি বলতে হবে, এখানে দুটো জিনিস এখানে কিন্তু মনে করতে হবে আমাদের। একটা জিনিস বলে দেয় না আমাদের যে এটা না কত, এর আয়তন কত আছে, সে ঠিক আছে, এর আয়তনটা আমাদের বলে দেয় না, চৌবাচ্চাটির আয়তন কত আছে, শুধুমাত্র বলে দিয়েছে ভাই দুটো নল আছে, দুটো নল দিয়ে জল বেরোচ্ছে বা ভর্তি হচ্ছে খালি হচ্ছে এসব বলে দিয়েছে। দিয়ে যদি বলে দিয়েছে যে 11:09 মিনিটে কী হচ্ছে, এটা পূর্ণ হয়ে যাচ্ছে। যদি আলাদাভাবে যদি এদের কী করা হয়, ভর্তি করা হয়, তাহলে একটাতে কী হচ্ছে, একটা নলে 5 মিনিট বলছে বেশি সময় নিচ্ছে ভর্তি হতে, 5 মিনিট বেশি সময় নিচ্ছে, সেটা সরু আছে বা কোনো হচ্ছে এরকম হচ্ছে। তাহলে এখানে কি করব, আমরা দুটো জিনিস কিন্তু মনে করতে হবে। এখানে প্রথম যে 7 নম্বর অঙ্কটা আছে, এখানে মনে করি চৌবাচ্চাটির আয়তন সমান কত হচ্ছে আমাদের 1 অংশ। আবার কি হচ্ছে, চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেই। তাহলে কি বলবো, প্রথম নলটি চৌবাচ্চাটিকে প্রথম যে নলটা আছে চৌবাচ্চাটিকে এক্স পূর্ণ করে বা ভর্তি করে লিখে দিচ্ছি, ভর্তি করে কত মিনিটে ভর্তি করে, এক্স মিনিটে ভর্তি করে, ঠিক আছে। তাহলে অতএব দ্বিতীয় নলটি চৌবাচ্চাটিকে ভর্তি
করবে এক্স প্লাস 5 মিনিটে, 5 মিনিট করে সোজা কথা ভাই। আর চৌবাচ্চাটির আয়তন হচ্ছে এত, কি বলেছে একটা যদি আমি মনে করে নিচ্ছি প্রথম নলটি ভর্তি করছে x মিনিটে, তাহলে দ্বিতীয় নলটি কত ভর্তি করবে x প্লাস 5 মিনিটে, কারণ বলে দিয়েছি আমাদের একটি নল অপর নলটি অপেক্ষা 5 মিনিট বেশি সময় নেই, তাহলে সে 5 মিনিট বেশি সময় নিল। এখানে খেলা খতম হয়ে গেল এখন পর্যন্ত। তাহলে এরপর দেখো এখানে কি করতে হবে, এখানে তোমাদের 1 মিনিটের জন্য বার করতে হবে প্রথম নলটি কত ভর্তি করছে, দ্বিতীয় নলটি কত ভর্তি করছে, দিয়ে একসঙ্গে তারা 1 মিনিটে কত ভর্তি করছে ওইটা আমাদের বার করতে হবে। তাহলে তার জন্য এখানে কি করব, এখানে প্রথম নলের ক্ষেত্রে বলে দিচ্ছি কি, প্রথম নলের ক্ষেত্রে কি x মিনিটে ভর্তি করে এক অংশ, অতএব দিয়ে বলতে পারি যে 1 মিনিটে ভর্তি করে 1/x অংশ, এইটা ভর্তি করা, ঠিক আছে। দ্বিতীয় নলের ক্ষেত্রে x প্লাস 5 মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি কত, 1 মিনিটে ভর্তি করে 1/x প্লাস 5 অংশ। তাহলে কী হবে, তাহলে অতএব দুটি নল এক সাথে 1 মিনিটে ভর্তি করে কত 1/x প্লাস 5 অংশ, এটা ভর্তি করে। তাহলে অতএব 11/9 মিনিটে ভর্তি করে 11/9 ইন্টু x প্লাস 1/x প্লাস 1/x প্লাস 5, এত অংশ ভর্তি করে 11/9। তাহলে কি বলেছে, প্রথমে বলে দিয়েছে 11/9 মিনিটে পুরো চৌবাচ্চাটি ভর্তি হয়ে যায়, আর পুরো চৌবাচ্চাটির যে আয়তন সেটা কত আছে 1 অংশ। তাহলে এই যে অংশটা আছে সেই এই অংশটার সঙ্গে কিন্তু সমান হবে, এটাও 1 অংশ, আর এই অংশটা আমরা বার করলাম যে 11/9 মিনিটে কত অংশ ভর্তি হয়, তাহলে এই দুটো আমরা কি বলবো, শর্তানুসারে সমান বলে দেবো। তাহলে অতএব দিয়ে এখানে আমরা বলতে পারি কি, শর্তানুসারে শর্তানুসারে 11/9 ইন্টু 1/x প্লাস 5 ইজিক্যাল টু কত হচ্ছে 1। তাহলে এখানে কত হলো 9 11 99 আর একে হচ্ছে 100, তাহলে এখানে 100/9, এখানে যদি লসাগু করি তাহলে x ইন্টু x প্লাস 5 হয়ে গেল, আর এখানে কত দেওয়া আছে আমাদের 1 দেওয়া আছে 1। লসাগু যদি করি তাহলে এইটা কেটে যাবে, দিয়ে x প্লাস 5 হবে, আর এখানে কত হবে x হবে, এটা হয়ে গেল। আমি এটা কী করবো, এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে দেখো 2x প্লাস 5 হয়ে গেল, আর এখানে x স্কোয়ার প্লাস 5x হয়ে গেল, এদিকে কত হয়ে গেল আমাদের 9-এর 100 হয়ে গেল। কোনাকুনি গুণ করো, তাহলে 9x স্কোয়ার হয়ে গেল এখানে, প্লাস এখানে 5 নাম 45 হয়ে গেল, x হয়ে গেল, প্লাস এখানে কত হয়ে গেল 200x হয়ে গেল। এটা কিন্তু সমান দিয়ে হবে, সমানের এদিকে আছে, 200x হয়ে গেল, প্লাস এখানে কত হয়ে গেল 500 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইজিক্যাল টু 0, বা এখানে কত হয়ে গেল 9x স্কোয়ার মাইনাস কত হবে 155x মাইনাস 500 হয়ে গেল, 0 হয়ে গেল।
এরপর দেখো এখানে কি করবে, এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করব। কিন্তু তোমরা এখানে অনেকেই ভুল করে ফেলো। বিষয়টা তোমরা কি করো, তোমরা জানো যে এইদিকে যে সংখ্যাটা থাকে সেটাকে গুণ করে আমরা এইদিকে নিয়ে যাই, দিয়ে এটা গুণ করে কিন্তু সেটাকে আমরা ভেঙে নিয়ে কিন্তু এটাকে যোগ বিয়োগ করে মধ্য সহগ বিশ্লেষণ করি। তোমরা এখানে যে ভুলটা করো সেটা কি হচ্ছে, এখানে 500 ইন্টু 9টাকে গুণ করে দাও, গুণফলটাকে কিন্তু আমরা এখানে কি লসাগু করি। সেটা তোমাদের করার কিছু দরকার নেই, তোমরা শুধু করবে যেটা গুণফল আকারে দেওয়া আছে, তাহলে 3 গুণিত 3 এটা ভেঙে দিলে 9 হয়ে গেল, 500 টাকা ভেঙে দেবে এবার কত 500, তাহলে এটা কী করবে আমাদের 250 দুগুণে 500, এটা হয়ে গেল আমাদের কত 125 দুগুণে 500, তাহলে এখানে 5 5 25, আর এটা হয়ে গেল আমাদের 5 5 25। তাহলে এরকম করে হয়ে গেল। এটা কিন্তু ভাঙার আলাদা কিছু মানে গুণ করে মেশানোর কোনো দরকার নেই। এটা এখানে শূন্য শূন্য দেওয়া আছে বলে আরামসে হয়ে গেল। যদি এখানে সংখ্যা দেওয়া থাকতো তাহলে কিন্তু হতো না। তাহলে তোমরা কী করবে, বিষয়টা তোমাদের এখানে পুরো গুণ করতে যাও না, তারা গুণফল আকারে লিখে দেবে, দিয়ে বাকিটাকে ভেঙে দেবে। বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে এখানে কি হলো দেখো, এই জিনিসটা এখানে হয়ে গেলো এরকম করে। এরপর আমরা এখানে দেখো 155 করতে হবে। তার মানে দেখো এখানে 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে এটা 36 হয়ে গেল। আর 125, তাহলে 125 আর 36, 125 আর 36 হবে না। তাহলে দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 10 50, তাহলে 50 হয়ে গেল, এটা 50 হয়ে গেল। আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, না 150 তো হচ্ছে না। তাহলে 3 তিরিকা 9, 5 9 45, 45 দুগুণে 90, তাহলে কী করলাম 3 তিরিকা 9, 9 দুগুণে 3 তিরিকা 9, 5 9 45, আর 45 দুগুণে হচ্ছে 90, মানে এটার সঙ্গে এইটা পরে থাকলে এখানে কত 5 দুগুণে 10, 5 5 25 দুগুণে 50, তাহলে যোগ করলে কত হচ্ছে, না হচ্ছে, এটা হচ্ছে না। তাহলে এখানে দেখো কী হচ্ছে, 3 5 15 করো, বা 5 5 25, 3 5 75, 5 5 25 আর 3 5 75, দিয়ে এখানে বেঁচে থাকলো এইটা, দিয়ে এখানে কী হলো 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, 10 আর 6 কত হলো 60 হয়ে গেলো। তাহলে 5 আর 6 এর সাথে 13, 135, তাহলে এটা তো হলো না। তাহলে বিষয়টা এখানে কী আছে আমাদের, 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 এরকম দেওয়া আছে। তাহলে এটা কী করতে পারি আমরা এখন, 3 তিরিকা 9, 9 হয়েছে, আর 5 9 আছে 45, তাহলে এটাকে নিলাম 45, আর 45 দুগুণে 90, তাহলে এইটাকেও নিয়ে নিলাম, তাহলে 90 হচ্ছে, আর 90 দুগুণে কত হচ্ছে 180, তাহলে এখানে 180 হয়ে গেল। আর এখানে কত আছে 5 5 25 আছে, এখানে কত হচ্ছে 155, তো তাহলে এখানে মাইনাস করে দিলে কত হচ্ছে 5 5 5, 1 3, 5 আর 3 8, তাহলে 55, তাহলে এটা হচ্ছে কত 180 25 হচ্ছে। তাহলে এখানে কি করবো আমরা 180 আর 25, তাহলে এখানে করতে পারি আমরা কত 9x² মাইনাস 155 করতে পারি 180 মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস কত হচ্ছে 500 হচ্ছে ইজিক্যাল টু 0। তাহলে এটা হয়ে গেল আমাদের ভাঙা হয়ে গেল। তাহলে এরপর কী করবো এখানে 9x² মাইনাস 180 প্লাস হয়ে যাবে এটা 25x মাইনাস 500 হয়ে যাবে ইজিক্যাল টু 0। কত হলে এরপরে আমরা এখানে 9xটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে x থাকবে মাইনাস 9 চলে গেছে, তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে এখানে 20, 9 দুগুণে 18 20, এইরকম হয়ে গেল। এখন হচ্ছে 25 যদি নিয়ে নিই তাহলে এখানে x মাইনাস 20ই থাকবে, এটা 0 হয়ে গেল। তাহলে এখানে যেটা হবে সেটা কত হবে আমাদের, একটা হবে x মাইনাস 20 আর একটা কত হবে আমাদের 9x প্লাস 25 হবে ইজিক্যাল টু 0 হতে পারে, এইটা হবে। এরপর বাকি যে অংশটা আছে সেটা আমরা এইখানে উপরটাতে একটু করে দিচ্ছি, এখানটাতে হয় কি হবে, হয় যে x মাইনাস 20 ইজিক্যাল টু 0 বা x ইজিক্যাল টু কত চলে আসছে 20, অথবা আমরা বলতে পারি কত যে 9x প্লাস 25 ইজিক্যাল টু 0,
বা 9x সমান আমরা বলতে পারি কত -25, বা x সমান আমরা বলতে পারি -25/9। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা কি দেওয়া আছে আমাদের, এটা সময় দেওয়া আছে, আর সময়টা কখনো আমাদের কি ঋণাত্মক হয় না। তাহলে এখানে বলে দেবো কি সময় কখনো ঋণাত্মক হয় না, সময় ঋণাত্মক হয় না। তাহলে এখানে কত হবে, x = 20 মিনিট হবে। তাহলে এখানে কি বলতে হবে যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করে। তাহলে চৌবাচ্চাটিকে পূর্ণ করে, তাহলে এখানে বলতে হবে অতএব নির্ণয় চৌবাচ্চাটিকে 20 মিনিটে পূর্ণ করে। তাহলে এরপর চলে এসেছি আমরা 8 নম্বর অঙ্কতে। 8 নম্বর অঙ্কটা এখানে কি বলছে, ধ্যানের সঙ্গে পড়ো, কারণ 7 নম্বর অঙ্কর মতনই ব্যাপারটা আছে। এখানে কি বলে দিয়েছে, পর্ণা ও পীয়ূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করতে পারে। আলাদাভাবে তারা একা কাজ করলে পর্ণা যে সময় লাগবে পীয়ূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা যে কাজটা করছে সেটা পীয়ূষের কথা তার থেকে 6 দিন বেশি সময় লাগছে, তার এক্সট্রা সময় লাগছে, তার কাজটা ধীরে ধীরে করছে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারে। তাহলে যেটা আমাদের দেওয়া যেটা বার করতে বলেছে সেটাই আমরা মনে করব। তাহলে এখানে কিন্তু একটা লক্ষ্য করার বিষয় হলো, এখানে কিন্তু কতটা কাজ করছে সেই কাজের পরিমাণটা কিন্তু আমাদের বলে দেয়নি। সুতরাং আমরা আগের অঙ্কটার মতো এখানে কাজের পরিমাণটাও কিন্তু মনে করে নেব। তাহলে এখানে কি করব, মনে করি মোট কাজের পরিমাণ সমান কত হচ্ছে 1 অংশ। এটা হয়ে গেল। আবার কি বলছে, পর্ণা এই কাজটি সম্পন্ন করতে সময় লাগে x দিন সময় লাগে। তাহলে পীয়ূষের, তাহলে অতএব দিয়ে পীয়ূষের কতদিন সময় লাগবে, অতএব পীয়ূষের কাজটি সম্পন্ন করতে সময় লাগে x + 6 দিন। কারণ পর্ণার থেকে 6 দিন তার পীয়ূষের বেশি সময় লাগছে, সেই জন্য 6 দিন + 6 হয়ে গেলো এখানে। তাহলে কার কত সময় লাগছে সেই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে কি করব, কাজের পরিমাণটা এখানে আমরা বার করব, যে পীয়ূষ একদিনে কতটা কী করছে, কত অংশ কাজ করছে, আর পর্ণা কত অংশ কাজ করছে। তাহলে এখানে আমরা বলবো যেহেতু দিয়ে আমরা এখানে বলতে পারি যে x দিনে পর্ণা কাজ করে 1 অংশ, অতএব 1 দিনে পর্ণা কাজ করে 1/x অংশ। এটা হয়ে গেল। আবার যেহেতু x + 6 দিনে পীয়ূষ কাজ করে 1 অংশ, অতএব 1 দিনে পীয়ূষ কাজ করে 1/x + 6 অংশ। এই জিনিসটা হয়ে গেল। তাহলে একদিনে
তারা একসঙ্গে কাজ করলে, অতএব কী বলবো, এক দিনে তারা এক সাথে কাজ করলে মোট কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ এই কাজটা করে। অতএব কতদিনে? 4 দিনে, কারণ এখানে মোট যে তারা কাজের পরিমাণটা করছে, কাজটাকে যে শেষ করছে সেটা 4 দিনেই করছে। তাহলে 4 দিনে তারা একসাথে কাজ করলে মোট কাজ করে 4 × 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ এইটা কাজ করে। তাহলে এখনও দেখো মোট কাজের পরিমাণটা হচ্ছে আমাদের 1 অংশ, আর তারা 4 দিনের টোটাল কাজটা করেছে। 4 দিনের টোটাল কাজটা কত করছে? আমাদের এই অংশটা করছে। তাহলে এই অংশটা আর এই অংশটা কিন্তু সমান হবে। তাহলে অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি শর্তানুসারে, অতএব শর্তানুসারে কী হবে, এই যে কাজের পরিমাণটা 4 × 1/x প্লাস 6 ইজিক্যাল টু 1 অংশ। এখন আমরা কি করব, এটা এরকমই থাকবে, এটাকে লসাগু যদি করে দিই আমরা, তাহলে x × x প্লাস 6 হয়ে গেল। তাহলে এখানে এই এক্সটা কেটে যাবে, দিয়ে এখানে x প্লাস 6 হবে, প্লাস এখানে x হবে, দিয়ে এখানে 1 হবে। তারপর কি হবে, এই যে 4 আছে সেটা 4ই রাখছি এখানে, x কত হয়ে গেল, 2x হয়ে গেল, প্লাস এখানে 6 হয়ে গেল। আর এটা কত আছে, x² আছে, প্লাস 6x হবে, ইজিক্যাল টু কত আছে এখানে আমাদের 1 আছে। এখন আমরা কী করবো, 4টাকে যদি গুণ করে দিই, বা এখানে আমরা এরকম করছি যে 2x প্লাস 6 বাই x² প্লাস 6x ইজিক্যাল টু 1/4 করে দিচ্ছি এটাকে, তাহলে হয়ে গেল। এখন আমরা কী করবো, x² প্লাস 6x হয়ে গেল ইজিক্যাল টু, এটা গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8x প্লাস 4 চক 24 হচ্ছে। এরপর কত হবে, x² প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইজিক্যাল টু 0। এখন কি হবে আমাদের, x² 6x আছে 8x, তাহলে এখানে মাইনাস 2x হবে, মাইনাস 24 হবে ইজিক্যাল টু 0। এখন কী করছি, 24 আছে, তাহলে এখানে 4 চক 24, 4 দিয়ে যাচ্ছে, তার মানে কী হবে এখানে x² মাইনাস 6 মাইনাস 4, তাহলে কত হয়ে গেল, x হয়ে গেল, 24 হয়ে গেল ইজিক্যাল টু 0 হলো। এখন কি হবে, এখানে x² হবে মাইনাস 6x হবে, মাইনাস 4x হবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, দিয়ে মাইনাস 24 হয়ে যাবে, দিয়ে এটা দিয়ে এখানে কী হবে, x কমন যদি নিই তাহলে x মাইনাস 6 প্লাস এখানে 4 হয়ে গেল, তাহলে x মাইনাস 6 হয়ে গেলো এটাও, দিয়ে 0। এরপরে এখানে x মাইনাস 6 হয়ে গেল ইন্টু x প্লাস 4 হয়ে গেল। এরপর এখানে কি হবে, কি হয় যে হবে x মাইনাস 6 ইজিক্যাল টু এখানে 0 হবে, অথবা x প্লাস 4 ইজিক্যাল টু 0 হবে। তাহলে এখানে x ইজিক্যাল টু কত চলে আসছে আমাদের, মাইনাস 4 চলে আসছে, আর এখানে x ইজিক্যাল টু কত চলে আসছে আমাদের, প্লাস 6 চলে আসছে। তাহলে এখানে যেহেতু এটা কি বলছে, দিন সংখ্যা সময়ের কথা হচ্ছে, তাহলে সময় কিন্তু এখানে ঋণাত্মক হয় না, অতএব এখানে x ইজিক্যাল টু -4 হবে না, এটা তোমরা লিখে দেবে। দিয়ে তোমরা এখানে কি বলবে, অতএব নির্ণয় কি বলেছে, পড়না একাকী কদিনে, অতএব নির্ণয় পড়না একাকী কাজটি 6 দিনে সম্পন্ন করতে পারে বা পারবে। হয়ে গেল। এরপর আজকের লাস্ট অঙ্ক, সেটা চলে এসেছি আমরা কত, 9 নম্বর অঙ্কতে। এটা কি বলছে যে কলমের মূল্য প্রতি ডজন হচ্ছে 6 টাকা কমলে 30 টাকায় আরও 6টি বেশি কলম পাওয়া যাবে,
কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে এই যে জিনিসটা আছে, অঙ্কটা দেখতে খুবই সহজ, কিন্তু ভাবতে হলে একটু কড়া কড়া বা শক্ত শক্ত মনে হয়, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। এখানে আমরা বলবো যে মনে করি প্রতি ডজন কলমের মূল্য সমান আছে এক্স টাকা। তাহলে এখানে আমরা বলতে পারি যে যেহেতু এক্স টাকায় ডজন মানে এখানে কত হচ্ছে 12টি, তার মানে এক্স টাকায় কলম পাওয়া যায়, এক্স টাকায় কলম পাওয়া যায় 12টি। এখানে তোমরা বলে দেবে যে 1 ডজন সমান হচ্ছে 12টি। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখানে কি বলবো যে 1 টাকায় কলম পাওয়া যায় 12/x এটা হয়ে গেল। তাহলে অতএব কি বলছে 30টির কথা, কলমের কথা বলে দিয়েছে। তাহলে 30টির ক্ষেত্রে দুটোই বার করবো আমরা। অতএব 30 টাকায় কলম পাওয়া যায় কত হবে, এখানে 12/x × 30 সমান কত হচ্ছে, এখানে 3/36/x হয়েছে। এইটা হয়ে গেল। আবার কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে আবার প্রতি ডজনে কলমের মূল্য 6 টাকা কম। তো অতএব দিয়ে আমরা এখানে বলতে পারি, অতএব x + 6 টাকায় কলম পাওয়া যায় সমান কত হচ্ছে 12টি। ঠিক আছে, তাহলে কি বলবো, অতএব 1 টাকায় কলম পাওয়া যায় 12 কত হচ্ছে x + 6টি, 6ই তো দেওয়া আছে, হ্যাঁ 6ই দেওয়া আছে 6টি। তাহলে অতএব দিয়ে বলতে পারি যে 30 টাকায় কলম পাওয়া যায় সমান হচ্ছে 12/x + 6 × কত হচ্ছে 30, তার মানে দাঁড়িয়ে গেল কত 3/36 বলতে 360/x + 6টি। এইটা হয়ে গেল। তো কি বলেছে যে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে বেশিটা কখন পেত, যখন 6 টাকা কম হলো সেই তখন। এই যে 3টি কলমের কথা এখানে বলা হয়েছে গল্প, যে 30 টাকা আরও 3টি কলম বেশি পেত। তো বেশিটা কখন পেত, যখন 6 টাকা কমে গেল সেই তখন। কলমের মূল্য যখন 6 টাকা কমে গেল সেই তখন পাইত। তাহলে আমরা শর্তানুসারে এখানে বলবো, অতএব শর্তানুসারে আমরা এখানে বলবো, বলা আছে আমাদের যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কখন, যখন 6 টাকা কমতো সেরকম। তাহলে 6 টাকা যখন কমতো তার মানে তখন কত ছিল আমাদের, এটা কি ছিল, কতটি ছিল আমাদের
এইটি ছিল -6 এতটি ছিল। তো এরা কখন কমাতো, কত বেশি পেত, কখনের থেকে আগের থেকে বেশি পেত। আগে কত ছিল আমাদের, কটি কলম ছিল, আগে ছিল আমাদের 360/x ছিল, তার থেকে প্লাস দিয়ে 300, এইটা ছিল 3 ছিল, তাহলে এটা বেশি পেত। তাহলে এখন আমি কী করবো, এটা করে দিলাম এরকম x-6 করে দিলাম, এদিকে চলে এলো এটা -360/x হয়ে গেল, ইজিক্যাল টু কত হলো 3 হলো। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটা করতে পারি 360টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে কত চলে আসছে আমাদের 360, আর এখানে পড়ে থাকবে কত 1/x-6 মাইনাস 1/x ইন্টু কত আছে 3 আছে। তাহলে এটা কাটাকাটি যাবে, 3 একে 3 আর 3 বার 36 মানে হচ্ছে 120। তার মানে কী হবে, এটা 120 হবে। আর এখানে কত থাকবে x ইন্টু x-6, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এটা এদিকে 1ই থাকবে আমাদের। তাহলে এটার সঙ্গে দেখো কাটাকাটি করলে, এটার সঙ্গে কাটাকাটি করলে x হবে, মাইনাস এটা চলে যাবে, তাহলে এখানে কত x মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে 6 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। তাহলে 120টাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে এখানে বেঁচে থাকবে এটা কেটে গেল, এখানে 6/x² প্লাস মাইনাস 6x ইজিক্যাল টু 1 কত হবে 120 হবে। তাহলে 120 যখন হয়ে গেল, তখন ব্যাপারটা এখানে কি করব, আমরা গুণ যদি করে দিই, তাহলে x² হয়ে গেল, -6x হয়ে গেল, গুণ করলে 6×72 হয়ে গেল, 720 হয়ে গেল। তাহলে এরপরে এখানে কী হবে, x² -6x -720 ইজিক্যাল টু 0। এই 720 আছে, সেটাকে কিন্তু আমরা কি করতে হবে, মধ্যসহগ করতে হবে। তার মানে ভাঙতে যদি হয়, তাহলে 720, তাহলে 2 দিয়ে 36 দুগুণে 72, তাহলে কত হচ্ছে 18 দুগুণে 36, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, তাহলে হচ্ছে 45 দুগুণে 90, তাহলে হচ্ছে 5 9 45, আর এখানে 3 3 9, এরকম করে। তাহলে এখানে দেখো এটা 2 আছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 5 8 40, 3 3 9, 9 দুগুণে 18, 40 - 18 না, তাহলে এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 8 24, 8 8 দুগুণে 16, 16 বা এখানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এটা হয়ে গেল 20, 3 3 9, 4 9 36। তাহলে এটা তো মহা মুশকিল হয়ে যাচ্ছে, ভাঙতে কিন্তু হবে, এরকম কিন্তু সমস্যা তোমাদের হবেই। তাহলে এখন কি বলছে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 5 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, এরকম করে। তাহলে দেখো 3 3 9 আর 4 9 36, 36 আর 4 5 20, 36 বা 3 3 9, 9 দুগুণে 18, 3 5 15, আর 15 দুগুণে 30, 3 5 15, 15 দুগুণে 30, 30 আর এখানে 4 আর 3 8 24, তাহলে 30 - 24 করে দিলেই তো হবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে কী হবে আমাদের, x² 6টা হবে 30 - 24 ইন্টু এক্স মাইনাস এত ইজিক্যাল টু 0। তাহলে এখানে হয়ে গেল আমাদের x² মাইনাস গুণ করে দিলে কত হবে, 30x হবে, প্লাস এখানে 24 হবে, x হবে, মাইনাস 720 হবে, ইজিক্যাল টু 0 হলো। এরপর এখানে কত হবে, x ইন্টু এক্স মাইনাস 30, এখানে চলে আসবে আমাদের কত, প্লাস দিয়ে 24টা যদি কমন নিয়ে নিই, তাহলে পরে থাকবে x মাইনাস 30, এখানে 0, তাহলে এখানে কত হবে, x মাইনাস 30 ইন্টু এখানে হবে x প্লাস 24 ইজিক্যাল টু 0। তাহলে এখানে হয় কি হয়, যে x ইজিক্যাল টু এক্স মাইনাস ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু 30, অথবা x প্লাস 24 ইজিক্যাল টু 0,
বা এক্স ইজিক্যাল টু -24 কী বলেছে মূল্য, তাহলে এখানে মূল্য কখনো ঋণাত্মক হয় না, ওই জন্য কী বলবো এখানে এক্সের মান 3 হবে। তাহলে এখানে কী হচ্ছে মূল্য লিখে দেবে, কারণটা কী জন্য এই মানটা আমরা নিচ্ছি না সেই কারণটা কিন্তু লিখে দেবে, মূল্য ঋণাত্মক হয় না। তাহলে অতএব দিয়ে কী বলবে, এখানে খেয়েছি অ্যান্সারটা, অতএব নির্ণয় প্রতি ডজন কলমের মূল্য সমান কত হচ্ছে 3 টাকা। তাহলে আশা করছি তোমরা এখানে অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারলে, একটু সময় লাগলো মানছি, কিন্তু অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে। দেখার জন্য ধন্যবাদ জানাই।